বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান লক্ষ্য মুক্তি সেনা। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, রক্ত স্নাত লাল সবুজে স্বাধীন পতাকায়, মুক্ত স্বাধীন স্বদেশ তবে রক্ত দিয়ে কেনা। লক্ষ বছর আমরা তাদের কাছে দেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা। 1947-এ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রক্ত স্নানের মাধ্যমে দেশ ভাগের পর থেকে পশ্চিমা শাসক গোষ্ঠীর নির্মম নিষ্ঠুরতা বাঙালি জাতিকে অতিষ্ঠ করে তোলে। ফলশ্রুতিতে সংগঠিত হয় 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধ। 7ই মার্চে রেস কোর্স ময়দানে লাখো জনতার উপস্থিতিতে বাঙালির প্রিয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। 25শে মার্চের নিষ্ঠুরতম গণহত্যার পর বাঙালি আর থেমে থাকেনি, ঝাঁপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় একটি পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল বাংলার ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নানা পেশার মানুষ। লক্ষ্য মুক্তি সেনা অনুষ্ঠানে আমরা আপনাদের সেই সব বীর মুক্তিযোদ্ধাদের বিজয়গাথা শোনাব তাদের স্বকণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের শোনাব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতিকথা। 71 সালে আমি দাদাপুরে অবস্থান করছিলাম। 1970 সালে আমি এসএসসি পাস করি সৈয়দপুর হাই স্কুল থেকে। ছাত্র থাকাকালীন স্বাধীনতা যুদ্ধের যে আবহাওয়া সেটা আমাদের পরশ করে। তারপরে আমরা ঈশ্বরদীতে সর্বপ্রথম তুত ফার্মে খারেজমান বাবু, আমিনুল ইসলাম আন্নি, চুনু ভাই, আরও সিনিয়র গ্রুপ যারা ছিলেন তাদের নেতৃত্বে আমরা একত্রিত থাকি। ঈশ্বরদী কলেজের বেশ কিছু ছাত্র আর এমনি সাধারণ কিছু ছেলে নিয়ে এখানে আমরা থাকতাম। ঈশ্বরদীতে প্রথম শহীদ হয় মাতপুরের রাজু। সেই রাজু যেদিন শহীদ হয়ে যায় মাতপুরের যুদ্ধে, তারপরে আমাদের ক্যাম্পটা ভেঙে যায়। ভাঙার পর আমাদেরকে বলে তোমরা নিজ নিজ এলাকায় চলে যাও, আর যারা ভারতে যাবা তারা আমাদের সাথে। তখন আমরা তো খুবই ছোট, প্রথম বর্ষের ছাত্র ঈশ্বরদী কলেজে। তো তখন আমি আর দুলাল বললো যে ভাই তুই বাড়ির যা, আমি আমাদের এখানে থাকি। তখন আমি আমার গ্রামের বাড়িতে গেলাম। সেখানে যাওয়ার কিছুদিন পরে আমি দেখতেছি যে সেখানে পাগারমি মাঝে মাঝে আসে, আবার কিছু লোককে গুলি টুলি করে মারে। নদীর ধারে দাদাপুর হাটের উপরে যেদিন 7 জন লোককে একবারে মেরে দিল, ঠিক তার পরের দিনই আমি আমার মাকে বললাম যে মা কিছু টাকা দাও। আমার মা বলতে টাকা কী হবে? আমি ভারতে চলে যাবো। তাহলে ভারতে যাবি? আমরা থাকবো এখানে, তুই ভারতে যাবি কেন? আমি না, যেতেই হবে, এখানে থাকে মারা যাওয়ার কোনো মানে হয় না। তখন আমার মার কাছ থেকে জোর করে আমি 30টা টাকা দিলাম। সেই 30 টাকা নিয়ে ভারতে রওনা হলাম। আমাকে সহযোগিতা করলো যে রাজু মারা গেছে, সে আমার কালতা বোনের ছেলে। রাজুর ছোট ভাই বাবু, ও আমাকে সঙ্গে করে ভারতের রাস্তা চেনালো। ভেড়ামারা দিয়ে প্রাগপুর হয়ে আল্লাহ দরগা হয়ে ইত্যাদি। আমি চিনি না সেই রাস্তা, যেহেতু আমি সৈয়দপুরের মানুষ, যার জন্য এই এলাকার রাস্তাঘাট আমার চেনা ছিল না। তো তার সাথেই আমি সঙ্গে সঙ্গে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, এক বাড়িতে আমরা অবস্থান করলাম। সেই বাড়িতে কোনো লোক নাই, শুধু একটা বৃদ্ধা মহিলা। সেই মহিলার সঙ্গে বাবু কথা বললো যে আমরা একটু ভারতে যাব, চাচিমা আমাদেরকে কিছু খাইতে দিবেন। খিচুড়ি দিল রাত্রে খাইতে। সেই খিচুড়ি অল্প, বেশি নাই, সামান্য। ওটাই দুজনে খায় রাত্রে আমরা শুয়ে থাকলাম। সকালবেলা আবার শেষ রাত্রে রওনা হলাম। কোনো বাড়িতে কোনো মানুষ ছিল না সেই সময়। ভারতে আসা যাওয়া করতো হিসাবে বাবু, যার জন্য আমাদেরকে চিনায় নিয়ে গেল আমাকে। শুধু আমরা দুজনে যাচ্ছিলাম সেদিন। আগের দিন রওনা হয়েছি, রাত্রে রেস্ট করলাম। পরের দিন বিকালবেলা আমরা শিকারপুর গার্লস স্কুলে পৌঁছলাম। সেখানে যাই আমি পেলাম সরুল হক সুধা, গোলাম মোস্তফা চান্না মণ্ডল, আমার সঙ্গে পড়তো দুলাল, যে দুলাল আমার সঙ্গে তুত ফার্মে ছিল। তারপরে রূপপুরের কিছু ছেলে, রূপপুর আমার নানার বাড়ি। কিছুদিন থাকার পরে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আসলেন, উনি আমাদেরকে বাছাই করলেন। তারপরে গাড়ি আসলো, সেই আর্মির গাড়িতে আমাদেরকে উঠায় নিল। আমাদের নিয়ে উনি রওনা হলেন, আমাদেরকে নিয়ে গেলেন কৃষ্ণনগর। ওখানে হলো আর্মির ক্যাম্প, বিশাল ক্যান্টনমেন্ট। আর ওখানে প্রথমে দেখলাম ওই ক্যান্টনমেন্টের চতুর্দিক দিয়ে ঝাপড়া ঝাপড়া গাছ, সেই গাছে হনুমান, প্রত্যেক গাছে হনুমান। তো আর্মিকে জিজ্ঞেস করলাম, তো বলছে যে এরা ট্রেনিং জানে, ট্রেনিং করা, এবং এরা গ্রেনেড থ্রো করতে পারে, রাইফেল দিয়ে গুলি করতে পারবে। তখনই আমরা চিন্তা করলাম যে বাপরে, এটা কঠিন ব্যাপার। তো তারপরে চাকু, ব্লেড, পিস্তল যার কাছে যা ছিল সবার কাছ থেকে আর্মিরা নিয়ে নিলেন। বললেন যে যাওয়ার সময় তোমাদেরকে আবার এগুলো ফেরত দেওয়া হবে। তারপরে আমাদেরকে নাস্তা দিল, পুরি আর কিছু ডাউল, এভাবে সেটা সবাই খাওয়া হলো। অতঃপর সব গাড়িতে 11 জন করে লোক গুনে গুনে উঠা দিলেন। অনেকগুলো গাড়ি দেখলাম,
অন্য জায়গা থেকে হয়তো আরও যারা ক্যাম্পে যায় অবস্থান করছিলেন তাদের সবাইকে নিয়ে আসছে ওখানে। সেখান থেকে যাত্রা শুরু হলো। সেই যাত্রাতে দেখা গেল আমরা যখন রওনা হয়েছি গাড়িতে, পিছনে যে তাঁবু তিরপল দিয়ে পিছনে বাঁধা, আমাদেরকে নিয়ে যাওয়া হলো চাকুলিয়া এয়ারপোর্টে। সেখানে যাই দেখতেছি সব ওই তাঁবু টাঙানো আছে, সব রেডি করা আছে। তো আমাদেরকে সব সেকশন ভাগ করে যার তাঁবুতে পয়েন্ট দিয়ে বললো যে 11 জন অত নম্বর তাঁবুতে যাও, এটা অত নম্বর তাঁবু। তো সেখানে ওনাদের সঙ্গে আমি ওই একটা তাঁবুতে আমরা 11 জন থাকার জন্য পরিবেশ সৃষ্টি হলো, ওখানে থাকলাম। আর পরের দিন সকালবেলা থেকে আমাদের প্রশিক্ষণ শুরু হলো। সেই প্রশিক্ষণে এটা আমাদেরকে বললো যে তোমাদেরকে গরিলা ট্রেনিং দেওয়া হবে, তোমাদেরকে একটু কষ্ট হলেও এই ট্রেনিংটা তোমাদের জন্য প্রয়োজন, যেহেতু পাক আর্মি খুব প্রশিক্ষণপ্রাপ্ত, ওদের সঙ্গে তোমরা সরাসরি সামনাসামনি যুদ্ধ করার যোগ্য তোমরা না, তারপরও আমরা তোমাদেরকে গরিলা ট্রেনিং দিয়ে তৈরি করে দিচ্ছি। প্রথমে যে প্রশিক্ষণটা ছিল সেটা ছিল আপনার 303 রাইফেল, 303 রাইফেল খোলা, লাগানো, তার গুলি বাইর করা, গুলিকে চেনা ইত্যাদি দিয়ে রাইফেল। কয়েকদিন পরে দিল হলো SLR, সেলফ লোডিং রাইফেল যেটাকে বলে, সেটা ওটা ভারতের তৈরি, ওইটা দিল। আর SMG, LMG এগুলা হলো অস্ত্র প্রশিক্ষণ। তারপর গ্রেনেড থ্রোয়িংটা আমাদেরকে করাতো প্রশিক্ষণের ফাইনাল। যখন আমরা চিনলাম যে এটা গ্রেনেড, তো এটাকে থ্রো করা আমাদেরকে শেখালো। সেটা হলো পাহাড়ের উপর উঠায় নিয়ে যেত, পাহাড়ের মানে বেশি বড় উঁচু পাহাড় না, পাহাড়ের উপরে তুলে নিয়ে সেখানে একটা ট্রেঞ্জের মতো কাটা আছে, তার মধ্যে আমাদেরকে খাড়া করায় দিয়ে সে হাতে গ্রেনেড দিত। জীবনে প্রথম ওইটা গ্রেনেডটা ক্লিপটা খুললেই একটা শব্দ হতো, থার করে একটা শব্দ হতো, তখনই বলতো এটাকে ছুঁড়ে ফেললো। তো ফেলে দিতাম, তো সেই উপর থেকে নিচে গ্রেনেডটা বাস্ট করতো। বললো এইভাবে তোমরা যেখানেই গ্রেনেড থ্রো করবা নিজেকে সাবধান করে গ্রেনেড থ্রো করো, মানে যেতে তুমি যে গ্রেনেডটা মারবা সেটারই জন্য টুকরা আবার আসে তোমার গায়ে না লাগে। 36টা টুকরা হতো ওই গ্রেনেডটা গেল। এরপরে LMG, SMG যেগুলো ফায়ারিং টার্গেট করে আমাদেরকে ট্রেনিং করাতো, গুলি করানো, আমাদেরকে বহু গুলি করানো হয়েছে সেখানে। আমাদের ট্রেনিংয়ের সঙ্গে যারা ছিলেন, একজন ক্যাপ্টেন ছিলেন, তারপরে যেগুলো ওস্তাদ ছিল আমাদের সঙ্গে, সেই ওস্তাদের নাম হলো, একটা নাম বাঙালি অধিকারী, আর একটা ছিল বাঙালি মণ্ডল, আর একটা ছিল নাম লামখো, আর একটা হলো মারুতি, এরা ছিল মারাঠা। রাজপুত ছিল, লামখো ছিল রাজপুত, ওরা বলতো আমাদেরকে, আর মারাঠা ছিল মারুতি। এই 4 জন ইনস্ট্রাক্টর আমাদেরকে পুরা ট্রেনিং করাইছে। ট্রেনিং হলো বিভিন্ন অস্ত্র ট্রেনিং, প্রথমে 303 রাইফেল, তারপরে SLR, তারপরে SMG, LMG, অ্যান্টি ট্যাঙ্ক মাইন ছোট এবং বড়, আর হলো গ্রেনেড থ্রো, এক্সপ্লোজিভ ইউজ, এগুলোর উপরে আমাদেরকে ট্রেনিং করাইছে। এবং বলছে যে তোমরা গেরিলা, তোমরা এইসব জিনিসের সঠিক ব্যবহার করবা। তোমরা তো ছেলে মানুষ, এই কয়েকদিনের ট্রেনিংয়ে তোমরা একটা বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করার যোগ্য না। তারপরও তোমরা যখন নিজেদের জীবনকে রক্ষা করার জন্য এবং তোমাদেরকে একটা শত্রু বাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য তোমাদেরকে আমরা উপযোগী করে দিলাম। তোমরা এইভাবে সাবধানতা অবলম্বন করে দেশে থাকবা, আর যেখানে সেখানে খাবা না, যার তার বাড়িতে পানি টানি খাবা না, তাহলে কিন্তু সমস্যা হবে। একদিন একটা ঘটনা হয়েছিল, আমরা যখন ভিতরে থাকতাম, আমাদের অ্যামিনেশন যখন কমে যেত, তখন নিয়ম ছিল ভারতের থেকে সেগুলো যায় আবার নিয়ে আসা। এখন আমাদের এই 101টা কোম্পানি, সুদুল্লক, সুধা, আলফা কোম্পানির অন্তর্ভুক্ত ছিলাম। তো এই থাকার পরে যখন আমাদের অ্যামিনেশনের প্রয়োজন হচ্ছিল, তখন আমাদেরকে আমাদের কোম্পানি থেকে 4 জন লোক আগে সাঁড়াঘাটে আসতে হতো, সেখান থেকে 2 জন আমাদেরকে পৌঁছায় দিয়ে আর 2 জন ফেরত যেতে হতো। সুদুল্লক সুধা আমাদের কোম্পানি কমান্ডার, ওনার নির্দেশে এই 4 জন ছেলে, আমি নিজে এবং আমার সঙ্গে ছিল লোকমান, শহীদুল এবং কালাম, এই 4 জন, আমরা এই 4 জন লোক গেলাম। আমি আর কালাম সাঁড়াঘাটের মতি ডাকাতের বাড়িতে আমরা অবস্থান করলাম। ওনার বাড়িটা ছিল পাকা বাড়ি, তাই ওখানে আমরা সাহস করে থাকার সিদ্ধান্ত নিলাম। তো ওখানে ছিলাম। তারপর আমাদের 2 জনকে রেখে শহীদুল আর লোকমান ফেরত গেলেন। ফেরত যায় তারা রিপোর্ট করছে সুধাভাইয়ের কাছে যে তাদেরকে রেখে আসছি। তো আমরা ওখানে সন্ধ্যার পরে মতি ডাকাতের সঙ্গে কথা বলে ওখানে রাতে থাকলাম। মতি ডাকাতের বাড়িতে বারান্দায় একটা ফকির ছিল, বাড়িতে আর কেউ ছিল না, শুধু ওই মতি ভাই আর আমরা 2 জন। আর বারান্দায় একজন ছিল, ফকির শুয়েছিল। ওই ফকিরটা শেষ রাত্রে হঠাৎ বলছে যে মতি ভাই রাজাকার আইছে। তখন মতি ভাই চিন্তা করতেছে, তাহলে আমরা 2 জন ওখানে আসি, আমাদেরকে তো সেভ করতে হবে। তো আমাদেরকে বললো যে ভাই একটু সজাগ হন, দেখি কি ঘটনা। তারপরে মিনিট 2-3 পরে পাশের বাড়িতে কাঁদাকাটি শুরু হলো। তখন আমরা বুঝলাম যে ওই বাড়িতে মনে হয় রাজাকার অ্যাটাক করছে। ঠিক সেই সময় মতি ভাই আমাদেরকে দরজা খুলে দিল। আমি আর কালাম উভয়ে ওনার বাড়ি থেকে নামলাম। ওনার বাড়ি থেকে নামলেই মাজা পানি। তারপরে একটা কলার বাগানের মধ্যে যাই আমরা আশ্রয় নিলাম। আমার কাছে অস্ত্র ছিল, আমার কাছে ছিল SMG, ও কাছে ছিল SLR, 2টা করে গ্রেনেড, এই ছিল আমাদের অস্ত্র। তো আমরা কলা বাগানের মধ্যে ওখানে আশ্রয় নেওয়ার পরে প্রায় ভোর হবে এই ধরনের সময় ওখানে থাকার পরে দেখি যে আমাদের যে ঘর থেকে আমরা বাড়ালাম, সেই ঘরে তালা দিয়ে মতি ভাই বাড়া গেছিল, ওই তালার উপরে গুলি করলো। গুলি করার পরে ওই ঘরের ভিতরে ওরা ঢুকে কি করলো আমরা দেখলাম না। আর আমরা সোজা ওই বেশি দূরে কিন্তু ছিলাম না, অল্প কাছে, একটু পিছনে যাই কলা গাছের আড়ালে থাকার পরে তারপর দেখেছি ওরা শব্দ করে চলে গেল।
আমাদের কাছে অস্ত্র ছিল, কিন্তু তবুও আমরা এটা সাহস পেলাম না যে ওরা কতজন আছে কি সময় তা তো জানি না, আমরা আসছি এটা কাজে, আমরা এখানে তো যুদ্ধ করলে তো আমরা তো জিনিসটা সঠিক কাজ হবে না। তখন ওই পাশে একটা বাড়িতে আগুন দেখলাম, যে চুলার আগুন জ্বলছে, ঠিক ওই জায়গায় যায় আস্তে করে দেখলাম কারা, তখন দেখি একটা মেয়ে ছেলে। তো ওই মেয়ে ছেলেকে বললাম, চাচিমা আমরা একটু এগুলো শুকাবো। তখন বলছে, তোমরা কি মুক্তিযোদ্ধা? আমরা বললাম যে হ্যাঁ আমরা মুক্তিযোদ্ধা। তখন আমাদেরকে বললো যে তোমার কাপড়গুলো শুকাবো। কাপড়গুলো আমরা আগুন আছে শুকালাম। শুকানোর পরে তারপরে কিছুক্ষণ পরে খবর পেলাম যে মতির ভাই লুৎফর বাড়ির ভিতরে কাঁচা বাড়ি, সেখানে ওকে রাজাঘাটা গুলি করছে রাত্রে 7-8টা গুলি করার পরে সেই লোকটা মরে নাই, তারপর ওরা চলে গেছে। পরে ওই লুৎফরকে আমরা গাড়িতে করে তাকে পাবনা হাসপাতালে পাঠিয়ে দিলাম, সেখানে যায় তাকে অপারেশন করা হলো। বিভিন্ন জায়গায় বাধ্য হয়ে সম্মুখ যুদ্ধ আমরা করেছি। তারপরে কয়েকটা ব্রিজ, তারপর টাওয়ার, এগুলো আমরা এক্সপ্লোজিভ দিয়ে ভেঙে দিয়েছি যাতে কারেন্টের সমস্যায় তারা পড়ে। এই জন্য কিছু রাজাকার ক্যাম্প ছিল নতুন চরসাপুরে গভীর সাহেবের বাড়িতে, ও তারা মাঝে মাঝে আমাদের কাছে সারেন্ডার করার কথা চলতেছিল। আমাদের যে সোর্স ছিল সেই সোর্সের কাছে তারা আত্মসমর্পণ করতে চাইছিল, কিন্তু পরবর্তীতে তারা আর আমাদের সঙ্গে যোগাযোগ না করায় আমরা একদিন রাত্রে গোলাম মোস্তফা চান্না মণ্ডলের নেতৃত্বে আমরা ওখানে গেলাম। যাই আমরা একবারে অতর্কিত আক্রমণ করার পরে আমরা বুঝতে পারলাম যে তারা চেঁচামেচি করে দৌড় মারতেছে। তারপর আমরা সেখান থেকে প্রায় মিনিট 5 রাউন্ড চালানোর পরে হঠাৎ অ্যাটমিক থেকে আর্মিরা গুলি করতেছিল আমাদের দিকে। সেই সময় আমাদের কিছু লোক ছিল অ্যাটমিকের পাশে কভারিং ফায়ার দেওয়ার জন্য, তারা স্টার্ট করছে ফায়ার। ওই টাইমে আমরা ফায়ার বন্ধ করে দিয়ে আমরা ব্যাক করলাম। আমরা তখন ছিলাম মাদপুরে, ওই সেখানে গেলাম রাত্রে। জয়নগরের ওখানে যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন আমরা ছিলাম মাদপুরে, ওখানে আমরা সব শেল্টারে ছিলাম। আমাদের যখন খবর পেলাম যে সেখানে মুক্তিযোদ্ধার সঙ্গে আর্মিদের যুদ্ধ হচ্ছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য আপনাদেরকে যেতে হবে ওখানে, আপনারা দ্রুত চলেন। তখন আমরা সেখানে আসছি। রাস্তাতে দেখতেছি মেয়ে ছেলেরা মুড়ির বস্তা নিয়ে বসে আছে, তারা আমাদেরকে খাওয়াতে দেওয়ার জন্য আগ্রহ করে বলতেছে বাবা খাও বাবা খাও। তার মানে ওনারা যুদ্ধ দেখছে সরাসরি নিয়ে চোখে। এবং তারপরে আমরা আসার পরে আমাদের সঙ্গে অল্প কিছুক্ষণ গুলি বিনিময় হয়, সেখানে কিছু পাক আর্মি মারা যায় এবং আমাদের মুক্তিযোদ্ধাও 2জন মারা যায়। এরপরে আমরা ওখান থেকে ক্লোজ হয়ে চলে আসি। রূপপুরে একটা ঘটনা হলো, হঠাৎ 2জন রাজাকার আমাদের হাতে ধরা পড়লো শেষের দিকে, ডিসেম্বর মাসের দিকে। তাদের হাতে ছিল বাইনোকুলার ছিল। ওই সন্দেহে আমাদের প্লাটুন লিডার জন ভাই সে বলল যে এদেরকে ঘরে বন্ধ করে রাখো। ঘরে বন্ধ করে রাখা হলো। সন্ধ্যার পরে জন ভাই আমাকে বললো যে হাবিব তুই এদেরকে সঙ্গে করে নিয়ে যা, আর আমাদের 3জনকে দায়িত্ব দিল যে এদেরকে গুলি করে মারিয়ে দিয়ে গর্তের মধ্যে পুঁতে দাও। তখন আমি, দুলাল আর লুকমান এই 3জন আমরা গেলাম। যাওয়ার পরে আমি ওই রাজাকার দুটাকে খাড়া করে দিয়ে গুলি করে মারবো, ইতিমধ্যে আমাকে দুলাল বলছিল যে ভাই আমাকে দে, আমি কখনো গুলি করি নাই মারি নাই, তো আমাকে দে আমি মারবো। তখন আমি ওকে কমান্ড দিলাম, ও এক গুলিতে 2জনকে মারে দিল। তারপর গ্রামের থেকে 2জন লোক ডাকে নিয়ে আসে, ওদেরকে চাপা দিয়ে রাখা হয়েছে, ওখানে পুজো দেওয়া হয়েছিল। 16 ডিসেম্বরে আমার উপরে ছিলাম এবং সেখানে সবাই অস্ত্রগুলা সাফ সাফাই করার ছিলাম কাজে। আর সুধা ভাই বললো যে আমাদের মনে হয় আর যুদ্ধ করতে হবে না। তো আমরা বললো কি কারণে ভাই, কি ঘটনা? তো বলছি কি এখন ডিক্লেয়ার হলো দেশ স্বাধীন হয়ে গেছে, পাক আর্মি সারেন্ডার করছে মিত্র বাহিনীর কাছে, আর আমাদের যুদ্ধ করা লাগবে না, আমরা এখন স্বাধীন হয়ে গেলাম। তখন তো যে আনন্দের ঘটনাটা ঘটছিল সেই আনন্দটা তো এখন আমার অন্তরে বাজবে। সেটা ছিল কষ্টের পরে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করে আমরা স্বাধীনতার যে রেজাল্টটা পেলাম, সেই রেজাল্টটার আনন্দ ছিল বিশাল আনন্দ। এই আনন্দটা যা ভাষায় প্রকাশ করা যায় না। লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা, রক্ত স্নাত লাল সবুজে স্বাধীন পতাকায়, মুক্ত স্বাধীন স্বদেশ তবে রক্ত দিয়ে কেনা। লক্ষ বছর আমরা তাদের কাছে দেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা, তারা মুক্তি সেনা, লক্ষ মুক্তি সেনা। এতক্ষণ শুনলেন বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান লক্ষ্য মুক্তি সেনা। গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে তৈয়েব রহমান, সম্পাদনায় মোহাম্মদ লিয়াকত হোসেন, সার্বিক নির্দেশনায় কামাল আহমেদ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।